হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি সাথে আছি আমি নীল হুরেজহান। এই তো বিশ্বকাপের দামামা বেজে উঠেছিল, মনে হচ্ছে যেন এই সেদিন, কিন্তু দেখতে দেখতে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, যেখানে ফাইনালে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে। সেই উত্তেজনায় ভরপুর আলোচনার মধ্যে কিছুটা হয়তো ওভারশ্যাডোড হয়ে গেছে আজকে কিছুক্ষণ পরেই যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে, মানে ফ্রান্স বনাম ইংল্যান্ডের কথা বলছি। তৃতীয় স্থান নির্ধারণে এই ম্যাচটি মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচটি যতটাই ফাইনালের কেওসে চাপা পড়ে যাক, গুরুত্ব কিন্তু একদম কমিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ওয়ার্ল্ড কাপে কে ট্রফি জিতবে সেই দৌড়ের সাথে সাথে কিন্তু গোল্ডেন বল, গোল্ডেন বুট, এগুলোর রেস এখনো জারি আছে এবং ইংল্যান্ড ফ্রান্স এই দুই টিমেই 4 জন প্লেয়ার আছেন যারা গোল্ডেন বুটের রেসে এখনো আছেন। সো লেটস স্টার্ট দ্য কনভারসেশন। আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেয়ার রহমত মিয়া। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ওয়েলকাম, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ার্ল্ড কাপ সিজন কেমন উপভোগ করছেন এবং দেখতে দেখতে যেহেতু শেষ, মন কিছুটা খারাপ হচ্ছে কিনা? স্বাভাবিকভাবেই একটা মাস কিভাবে চলে গেল বুঝতে পারিনি, তবে আমি কোয়াইট গ্ল্যাড যে এই মাসটা আসলে আমাদের খেলা ছিল না এবং ম্যাচগুলো দেখতে পেরেছি, উপভোগ করেছি। এটা আপনাদের জন্য একটা ভালো দিক হয়েছে, যেহেতু একটা অফ সিজন যাচ্ছে, তো ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখাও হলো এবং আমরাও শোতে পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আদারওয়াইজ তো আপনাদের নাগাল পাওয়াটা একটু কঠিন হয়ে যেত। জি, এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় অ্যাজ এ প্লেয়ার। স্বাভাবিকভাবে 3টার খেলা, 1টার খেলা, সব ম্যাচগুলো আসলে উপভোগ করার সময় হয় না যখন ইন সিজন থাকে। বাট লাকিলি এইবার পুরো সময়টাই উপভোগ করেছি এবং ম্যাক্সিমাম ম্যাচগুলাই দেখতে পেরেছি। গ্রেট। সো ফ্রান্স এবং ইংল্যান্ডের আজকে মুখোমুখি হওয়া, যদি একটু আসলে মনে পড়ে যায় 2022-এ কাতারে ইংল্যান্ডকে কিন্তু বিদায় নিতে হয়েছিল ফ্রান্সের কাছে 2-1 এবং সেখানে হ্যারি কেইনের একটি পেনাল্টি মিস কিন্তু তাদের জন্য বেশ তাদেরকে সেটার দাম দিতে হয়েছে এবং বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। আজকের ম্যাচটা কি কিছুটা রিভেঞ্জ গেমও হতে যাচ্ছে? আমার মনে হয় যে এটা রিভেঞ্জের থেকে অনেক দিক থেকে ইম্পর্টেন্ট। লাইক যদি ইংল্যান্ডের কথা বলেন, যদি ফার্স্ট ইংল্যান্ড থেকে স্টার্ট করি, ইংল্যান্ডের 1990 সাল, 2018 সাল প্রত্যেকটা ম্যাচই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। সো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তাদের সর্বোচ্চটা হচ্ছে নাম্বার 4। এটা হচ্ছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ যে ফ্রান্সকে হারিয়ে তারা যদি নাম্বার 3-এ আসতে পারে এবং ম্যাচটা উইন হতে পারলে তাদের ওয়ার্ল্ড কাপের যে লেগাসিটা থাকবে যে আমরা থার্ড পজিশনটা হোল্ড করতে পেরেছি। সো আমার মনে হয় যে এই দিক থেকে ইংল্যান্ডের একটা অপরচুনিটি থাকবে এবং অপরদিকে যদি ফ্রান্সের কথা বলি তাহলে এখানে দিদিয়ার দেশামের লাস্ট ম্যাচ এবং ওখানেও অনেক প্লেয়ার আছে যারা হয়তো বা এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে তাদের শেষ। সো আমার মনে হয় যে কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটা টাফ হতে যাচ্ছে এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অবশ্যই দুটো দলই তো আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলারই দাবিদার ছিল এবং যেমনটা স্পেশালি টুখেল বলছিলেন যে আমাদের কোনো প্লেয়ার এই ম্যাচ খেলতে চায় না, বিকজ আমাদের টার্গেট ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল। বাট আনফর্চুনেটলি ফ্রান্সকেও স্পেনের কাছে হারতে হলো, ইংল্যান্ডকেও আর্জেন্টিনার কাছে হারতে হলো। সো তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে আজকে তৃতীয় ম্যাচ, নির্ধারণী ম্যাচ। এবং যেমনটা বলছিলেন, ইংল্যান্ডও কিন্তু চাইবে ফ্রান্সকের এই শক্তিশালী টিমকে হারিয়ে তৃতীয় স্থান নেওয়া এবং একই সাথে ফ্রান্সও চাইবে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান নেওয়া, যেখানে ফ্রান্সের গতির খেলার কথা আমরা বারবারই বলছিলাম। আজকে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং মিড ফিল্ডে ব্যাটল হতে যাচ্ছে। আমি যদি জুড বেলিংহামের কথা বলি, তিনি কিন্তু আজকে খেলবেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ানের কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গা, তাদের বিপক্ষে আজকে খেলবেন। সেই জায়গা থেকে ক্লাবের হয়ে একসাথেই যেখানে তারা ট্রেবল বা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আজকে একে অপরের শত্রু হয়ে খেলছে। বেলিংহাম কেমন দুর্দান্ত পারফরমেন্স করছে সেটা আমরা ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখেছি। তার লেট রানস ইনটু দ্য বক্স ফ্রান্সের জন্য আসলে কতটা বিধ্বংসী হচ্ছে। স্বাভাবিকভাবেই থ্রু আউট দ্য টুর্নামেন্ট অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার বেলিংহাম সো ফার সো গুড। এখন পর্যন্ত অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার 6 গোল করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। অ্যান্ড আমার মনে হয় যে মিডফিল্ডের যদি বিশেষ করে ধরা হয় যারা বেস্ট পারফর্মার, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার হচ্ছে বেলিংহাম। সো আমার মনে হয় যে এটা একটা টাফ চ্যালেঞ্জ যেতে পারে ফ্রান্সের ডিফেন্ডারদের উপর। এবং যেহেতু আরেকটা বললেন যে ক্লাব লেভেলে একসাথে থাকা এবং ন্যাশনাল টিমে আসা, সো আসলে যখন মাঠে নামে কোনো প্লেয়ার, ডেফিনেটলি খেলার আগ পর্যন্ত এবং খেলার পরে ফ্রেন্ডশিপটা বজায় থাকে, বাট ইন দ্য পিচ আপনি কখনো এটা স্বাভাবিক ব্যাপার, সেখানে যেই হোক না কেন, ভাই হোক বাবা হোক
ফ্রেন্ড হোক ডাজন্ট ম্যাটার, এটা একটা কি বলে কি ব্যাটল মনে ফিল্ড। হয় আজকে এই যে বলছিলাম বেলিংহামের লেট রানস ইনটু দ্য বক্সের কথা, Yeah. ফ্রান্সের মিডফিল্ড তাকে কিভাবে আটকাবে, এটাই কি ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হতে পারে? আপনি যদি পুরো টুর্নামেন্টটা দেখেন, হ্যারি কেন এবং বেলিংহাম বেলিংহাম। পজিশনগুলো খুব ভালো সুইচ করেছে। Right. অনেক সময় হ্যারি কেন নিচে নেমে আসছে এবং বেলিংহাম উপরে চলে গেছে। সো আমার মনে হয় যে দুইজনের কম্বিনেশন খুব ভালো। এবং ইংল্যান্ড যেহেতু ফিজিক্যাল একটা টিম, আমরা লাস্ট ম্যাচেও দেখতে পেরেছি, যদিও শেষের দিকে আর্জেন্টিনা গোল করেছে, বাট যদি পুরো ম্যাচটা দেখেন 35 মিনিটস পর্যন্ত ফিজিক্যাল ম্যাচ ছিল, True. দেন পরবর্তীতে যে আস্তে আস্তে সেটেল হয়েছে ম্যাচটা। সো আমার মনে হয় যে যেহেতু ফ্রান্স স্পিডি টিম এবং ইংল্যান্ড ফিজিক্যাল টিম, সো আমার মনে হয় যে এটা যেমন ফ্রান্সের জন্য টাফ হবে বেলিংহাম এবং হ্যারি কেনকে আটকানো, তেমনি অপরদিকে ইংল্যান্ডের ডিফেন্ডারদের জন্য টাফ হবে ডেমবেলে, অলিসে, এমবাপ্পেকে আটকানো। অফ কোর্স আমরা আসলে থার্ড ম্যাচ মানে থার্ড প্লেসমেন্ট যে ডিসাইডিং ম্যাচগুলো হয় সেখানে সাধারণত ফ্রি ফ্লোয়িং ফুটবল দেখি ইউজুয়ালি, সেখানে ট্যাকটিক্যাল রিজিডিটি থেকে বের হয়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখার একটা সুযোগও হয়ে থাকে। কি মনে হয় আজকেও কি তেমনটাই হতে যাচ্ছে? ডেফিনেটলি, এটা যদিও তারা শিরোপার দাবিদার ছিল দুই টিম, বাট আনফর্চুনেটলি তারা হেরে থার্ড পজিশনের জন্য লড়াই করবে। বাট আমার মনে হয় এখানে গোল্ডেন বুট, গোল্ডেন বল এগুলার দৌড়ে যারা এগিয়ে আছে তাদের ভিতর দুইটা টিমেই প্লেয়ার আছে। যেমন অলিসের কথা যদি বলেন, অ্যাসিস্ট 5টা করেছে অলরেডি, এবং এই ম্যাচে যদি অ্যাসিস্ট করতে পারে সে গোল্ডেন বলের জন্য এগিয়ে থাকবে। এবং অপরদিকে গোল্ডেন বলটা কিন্তু মোটামুটি ফাইনালে যে খেলছে সেটার দিকে কিছুটা চলে যায়, কিন্তু গোল্ডেন বুটের রেসটা কিন্তু একদমই জমজমাট আছে। এমবাপ্পে আর মেসির গোল কিন্তু এখনো একই সমান, জাস্ট অ্যাসিস্টের দৌড়ে মেসি কিছুটা এগিয়ে আছে। মেসি একটা অ্যাসিস্ট বেশি করেছে লাস্ট ম্যাচে। বাট আমার মনে হয় এই ম্যাচে অনেক চেঞ্জেস আসলেও আপনি এমবাপ্পে ডেফিনেটলি খেলবে, কজ গোল্ডেন বুট যেহেতু সিমিলার গোল। মেসির 8 গোল 4 অ্যাসিস্ট, এমবাপ্পের 8 গোল 3 অ্যাসিস্ট। অন্যদিকে আমি যদি একটু বলি, আর্লিং হল্যান্ড আছেন তৃতীয় অবস্থানে এখন পর্যন্ত 7টি গোল দিয়ে নরওয়ের, কিন্তু যেহেতু বিশ্বকাপকে বিদায় জানাতে হয়েছে সেই রেস থেকে তাকে ছিটকে যেতে হয়েছে, কিছুই করার নেই। অন্যদিকে জুড বেলিংহাম ইংল্যান্ডের 6 গোল 1 অ্যাসিস্ট নিয়ে আছেন, হ্যারি কেইন আছেন সেম 6 গোল 1 অ্যাসিস্ট। উসমান দেমবেলে আছেন ফ্রান্সের 5 গোল করেছেন 2 অ্যাসিস্ট, এবং একই সাথে ওয়ারজাবাল আছেন স্পেনের 5 গোল 1 অ্যাসিস্ট। সোফার আমরা এই কয়জনকে লিস্টে রাখতে পারছি যাদের মধ্যে কিন্তু বলা যায় না যে কারোরই চান্স হয়ে যেতে পারে। যদি এমবাপ্পে কিংবা দেমবেলে আজকে হ্যাট্রিক করে বসে সেক্ষেত্রে কিন্তু এই রেসটা ভীষণ জমজমাট হবে। এটা ঠিক, তবে আমার মনে হয় না যে তৃতীয় নির্ধারণী ম্যাচ হোক বা ট্রফির জেতার ম্যাচ হোক এত ইজিলি কেউ গোল করতে পারবে, এবং এখানে একটা থেকে 2টা গোল করাটাই হার্ড হবে কোনো সব প্লেয়ারের জন্য। সো আমার মনে হয় এখানে যদি এমবাপ্পে গোল করতে পারে, জোড়া গোল করলো, একটা গোল করলো, এদিক থেকে যদি এগিয়ে যেতে পারে, তাহলে আর যাদের কথা বললেন তাদের তুলনায় আমার মনে হয় যে এমবাপ্পে এবং মেসি এই দুইজনকে এগিয়ে রাখাটাই শ্রেয় হবে। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই যা অন্যান্য যারা আছে, বেলিংহাম 6 গোল, বেলিংহাম কিন্তু যেভাবে আসলে 1 মিনিটে 2 গোল দিয়ে দিচ্ছে বা 2 মিনিটে 2 গোল দিয়ে দিচ্ছে সেরকমটা। আচ্ছা, আমরা এটা নিয়ে কন্টিনিউ করব আমাদের কনভারসেশন। মিয়ামিতে আজকে যেহেতু খেলা, আমাদের সহকর্মীরা আছেন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি, চলুন তাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে। আমাদের সঙ্গে আছেন সাজিদ মুস্তাহিদ, এসএম ইকবাল এবং হাসানুজ্জামান সাকি। গুড টু সি ইউ অল। কেমন আছেন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে প্লিজ বলুন। অবস্থান করছি নিউ জার্সিতে, আমাদের পেছনেই যে স্টেডিয়াম সেখানে কালকের ফাইনালটা অনুষ্ঠিত হবে। তাই এখন আমরা এখানে এসেছি এবং আমরা শুনতে পাচ্ছি যে কালকে যে হাফ টাইম শোটা হবে এবং ম্যাচের আগেও কিন্তু অনেক পারফরমেন্স হবে, সেগুলো রিহার্সাল চলছে। তবে একটু কথা বলতে চাই তার আগে, আজ কিছুক্ষণ পর যে ম্যাচটা হবে তৃতীয় স্থান নির্ধারণী, সেই ম্যাচ নিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স কিছুটা আনফর্চুনেট এই দুই দলের জন্যই বলতে হয়। ফ্রান্স দারুণ ছন্দে ছিল, স্পেনের কাছে হেরে তারা ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডও বলতে হয় ম্যাচের 60 মিনিট পর্যন্ত ভালো খেলার পরও শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা তাদেরকে হারিয়েছে এবং তারা ফাইনালে। একটু জানতে চাইবো প্রথমে আমার সহকর্মী ইকবালের কাছে। ইকবাল, কি মনে হচ্ছে আজকের ম্যাচটা? ফ্রান্স এবং ইংল্যান্ড দুই দলের কেউই ম্যাচটা খেলতে চায় না, কিন্তু তারপর খেলতে হচ্ছে। কি ফলাফল হতে পারে? এবং এই ম্যাচের একটা সমীকরণ কেউ রয়েছে, তৃতীয় স্থান এবং কিলিয়ান এমবাপ্পে। এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই হচ্ছে একটু অনার্সিং, কারণ এটা এই যে আপনি বলছিলেন যে কোনো দলের ফুটবলারে আসলে ম্যাচটা খেলতে চাচ্ছে না, দলগতভাবে এই ম্যাচে আসলে কোনো অর্জন নাই।
জাস্ট র্যাপিস টাকা পয়সার হিস্টেমিকেশ ছাড়া, প্রাইস মানি ছাড়া। তবে ব্যক্তিগতভাবে কিন্তু দুর্দান্ত গেছে করার সুযোগ করেছে, স্পেশালি কিলিয়ান এমবাপ্পের সামনে। জুড বেলিংহ্যাম, আমি আশ্চর্যটিকে কিলিয়ান এমবাপ্পের সামনে হাতছানি হচ্ছে লিওনেল মেসিকে ক্লাবকে সর্বোচ্চ গোল করা, সে তো গোল্ডেন বল জয়ের দৌড়ে আছেই। ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোল স্কোরারের যে ইকুয়েশনটা সেগুলোতে তো ভালো একটা সামনে করা হয়েছে কিলিয়ান এমবাপ্পে। আর যদি জুড বেলিংহ্যাম, হ্যারি কেইনের কথা বলি, তারাও দিক কিছু মেজর রেসে আছে। সুতরাং ওই যে বললেন যে ব্যক্তিগতভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হওয়ার যে ইস্যু, সম্পৃক্ত হওয়ার যে সুযোগ শুধুমাত্র এতটুকু রয়েছে। তারপরেও আমি আশা করছি যে ভালো একটা শেষ হবে। একবার কালকে ম্যাচটা কথা বলতে চাইছি আপনার কাছে। কালকে ম্যাচের আগে বলি যে আজকে যে তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ, সেটা কেন খেলতে চায় না? কারণ কেউ তো তৃতীয় স্থান বলতে চায় না, ঠিক আছে? এটা তো বিপ্রেতকর, কিন্তু খেলতে হবে, এটা একটা আনুষ্ঠানিকতা। ফিফার এই নিয়ম মানতে হলে তা খেলতেই হবে, তারা খেলছে। তবে যেটা বললো আমার সহকর্মী এসএম ইকবাল, যে ব্যক্তিগতভাবে কিলিয়ান এমবাপ্পে কি করবে, হ্যাঁ, তার গোল্ডেন বুটের কি হবে, সেই একটা ব্যক্তিগত হিসাব বিকাশ নিশ্চয়ই রয়েছে। যদিও দর্শকদের মধ্যে খুব একটা উত্তেজনা এটা গিয়ে নেই, কিন্তু মাঠ ভর্তি কিন্তু দর্শক থাকতে হবে এবং অনেক মানুষ টিভি পর্দায়ও খেলাটা দেখবেন। হ্যাঁ, আশা করছি একটি ভালো ম্যাচ হবে যারা দেখবে। এবং কালকের ম্যাচ সম্পর্কে যদি বললেন যে আমরা তো আজকে মাঠে গিয়েছিলাম, অনুশীলন মাঠে গিয়েছিলাম মরিস পার্কে, যেখানে কলম্বিয়া স্ট্রিটে যেটি হলো, সেখানে আমরা আর্জেন্টিনার অনুশীলন দেখলাম নিজের চোখে। আমরা তিনজনই আমরা সেখানে ছিলাম। আমার কিন্তু আর্জেন্টিনার এই বৃষ্টি স্নাত যে দুপুর, সেই দুপুরের মধ্যে একবার বৃষ্টি আসে ঝড়ের মতো, বজ্রপাত, এর মধ্যে বৃষ্টি থামার যে একটি ঘন্টা, সেই একটি ঘন্টায় কিন্তু দুর্দান্ত অনুশীলন করেছে। এবং আমরা যখন বেরিয়ে আসি তখন কিন্তু আবারও বৃষ্টি নামা শুরু হলো, এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছিলাম যে লিওনেল মেসির দল আর্জেন্টিনা পুরো দস্তুর তারা কিন্তু অনুশীলনে ব্যস্ত ছিল। এবং অনুশীলনের যে স্পিরিট আমি আজকে দেখেছি, এটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। একেবারে মানে আনন্দ ঘন, হাততালি দিচ্ছে, ছোট ছোট পাস দিয়ে হইচই করছে, হাস্য রসাত্মক ভাবে একটা আনন্দ ঘন পরিবেশের মধ্যে কিন্তু যে অনুশীলনটা হলো, সেই অনুশীলনের কিন্তু কালকে যে তারা খুব চাঙ্গা থাকবেন, এইরকম একটি বার্তা কিন্তু পাওয়া গেল বলে আমার ধন্যবাদ। আসলে সেটাই একটা ভালো ফাইনালের অপেক্ষা সবার। প্রায় 40 দিন কিন্তু হয়ে গেছে বিশ্বকাপ শুরু হওয়ার, 40 দিনের শেষ পর্যায়ে চলে এসেছে। একটা মাত্র ম্যাচ বাকি আগামীকালকে, এবং সেই ম্যাচের পরই হয়তো বা আমরা জানতে পারবো কে হচ্ছেন আসলে, কোন দল হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। তো আপাতত এই ছিল আমাদের কাছে নিউ জার্সি থেকে সবশেষ খবর। থ্যাংক ইউ সো মাচ। ওই যে যেটা বলছিলাম, ফাইনালের ক্যাওসের মধ্যে বারবারই ঢাকা পড়ে যাচ্ছে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড। আমাদের সহকর্মীরাও কিন্তু দাঁড়িয়ে আছে নিউ জার্সিতে, মেটলাইফ স্টেডিয়ামের সামনে, যেখানে কাল ফাইনাল হতে যাচ্ছে, এবং সেটার কথাই ঘুরে ফিরে চলে আসছিল। কিন্তু খেলার নিয়ম অনুযায়ী ফ্রান্স ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। আমার মনে হয় আসলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার যে প্রেশারটা, সেটি কিন্তু আর নাই। সেই প্রেশার ছাড়া খেলার একটা ব্যাপার থাকবে, এবং যেটি বলছিলাম, এই ধরনের ম্যাচে ফ্রি ফ্লোয়িং গেম আমরা সাধারণত দেখে থাকি। এই ম্যাচগুলোতে প্লেয়ারদের আরেকটা ব্যাপার যেটা, যে মেন্টালি কিন্তু তারা অনেকটাই এক্সস্টেড এবং ডিমোটিভেটেড, যেহেতু সেমিফাইনালে এরকম একটি হার। সেই জায়গায় ড্রেসিং রুমে মোটিভেট করার একটা কাজ কিন্তু কোচের উপর বর্তাবে। সেই জায়গাটা দিদিয়ে দেশম নাকি ইংলিশ ম্যানেজমেন্ট, কাকে এগিয়ে রাখবেন? কার জন্য কাজটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আমার মনে হয় যে যদি এগিয়ে টিমের মোটিভেশনাল দিকটা থেকে যদি এগিয়ে রাখতে হয়, তাহলে আমার মনে হয় ফ্রান্স এগিয়ে থাকবে। বিকজ প্রত্যেকটা প্লেয়ারের সাথে দিদিয়ার দিশামের খুব ভালো সম্পর্ক, এবং আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং 2014 পর থেকে সে টিমটাকে নিয়ে গুছিয়ে নিয়েছে অনেকটাই। আমার মনে হয় যে প্লেয়াররা চাইবে না যে ম্যাচটা হেরে তারা দেশে ফিরুক এবং তাদের কোচের বিদায় হোক হেরে। সো আমার মনে হয় যে ফ্রান্স ডেফিনেটলি মোটিভেটেড থাকবে ম্যাচ জেতার জন্য। বাট অপরদিকে যদি আমরা দেখি যে ইংল্যান্ড টিমটা যদিও ভালো খেলেছে, বাট আনফর্চুনেটলি হেরেছে। আর যেটা বললাম যে এখন পর্যন্ত থার্ড পজিশনে ইংল্যান্ড আসেনি। 1990-তে 2018-তে তারা চতুর্থ স্থান হয়ে মানে হওয়ার পরে বাদ পড়েছে। সো আমার মনে হয় যে তৃতীয় ম্যাচ নির্ধারণী যে ম্যাচটা হয় সেখানে আসলে জিততে পারেনি। বাট লেটস সি আজকে সেই সমীকরণটা উল্টে যায় কিনা, এবং একই সাথে যেমনটা বলছিলাম, শেষ মুখোমুখি দেখা 22-এর ওয়ার্ল্ড কাপে যখন হয়েছিল, সেখানেও হারতে হয়েছিল ফ্রান্সের কাছে, সেটাও আজকে পাল্টাতে পারে কিনা ইংল্যান্ড।
কে আসলে জয় নিয়ে বাড়ি ফিরবে শেষ পর্যন্ত সেটাই বলছিলেন যে কোনো দলই আসলে চাইবে না যে ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচটা হার হোক, দুটো টিমই চাইবে যে জয় নিয়েই বাড়ি যাতে ফেরা যায়, এবং সেই জায়গায় তো গোল্ডেন বুট সেই রেসটা এখনো জারি আছে। থার্ড প্লেস ম্যাচগুলোতে সাধারণত আমরা দেখি যে স্কোয়াডের রোটেশন হয়, এবং যেহেতু একটা সুযোগ আছে বেঞ্চে যারা প্লেয়াররা বেশি সময় কাটিয়েছেন তাদের একটা খেলার সুযোগ থাকে বা সুযোগটা তৈরি হয়ে যায়। যারা রেগুলার খেলেছে তাদের মধ্যে হয়তো কিছুটা ফোকাসের অভাব থাকতে পারে, আমি জানি না, আমার ধারণা থেকে আমি বলছি। অন্যদিকে যারা বেঞ্চে বেশি থেকেছে তারা কিন্তু নিজেদের স্কিল প্রমাণের জন্য মনে হয় একটু বেশি মরিয়া থাকবে। সেই জায়গা থেকে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, বেঞ্চে কার বেশি স্ট্রং প্লেয়ার্স আছে সেটার উপর কিন্তু কিছুটা দলের শক্তিমত্তাও নির্ভর করে। সেই জায়গা থেকে কাকে এগিয়ে রাখবেন? আমার মনে হয় যে ইংল্যান্ড এবং ফ্রান্সের শক্তিমত্তার দিক থেকে যদি বেঞ্চ দেখি অলমোস্ট সিমিলার, বাট কিছুটা এগিয়ে থাকবে ফ্রান্স পারফরমেন্স বেসের দিক থেকে। সো আমার মনে হয় যে সাবস্টিটিউট যদি ডেফিনেটলি থার্ড প্লেস ম্যাচে সাবস্টিটিউট অনেক আসে, ইনজুরি থাকে টিমের অনেক, এবং কোচের অনেক বিষয় ম্যানেজ করতে হয়, কেউ খেললো কি খেললো না, এনাফ টাইম পেলো কি পেলো না। সো এইসব বিষয় বিবেচনা করে হয়তো বা ইম্পর্টেন্ট প্লেয়ার ছাড়া কিছু কিছু চেঞ্জেস আসতে পারে, যেমনটা এমবাপে, অলিসে, ডেম্বেলে এরা ছাড়া যারা গোল্ডেন বুটের রেসে নেই তাদেরকে হয়তো বা সাবস্টিটিউট করতে পারে। বিশেষ করে এনগোল কান্তের মেবি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, সো সে আসতে পারে মিডফিল্ডে। এবং দিদির দেশম যদি ব্যাকলাইন রোটেট করে সেই জায়গায় কান্তেকে হয়তো আজকে আমরা দেখার একটা সুযোগ পাবো। অনেক ভক্তরাও বলছিলেন ডিফেন্সে হয়তো তিনি ব্যাক করতে পারেন না। আই এম নট শিওর, বাট অ্যাজ এ মিডফিল্ডার মেবি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আসতে পারে, বা বিশেষ করে 4-2-3-1 ফরমেশনে খেলে, সো দুইটা পাইবোর্ডের একটা হতে পারে। বারকোলাকেও কিন্তু আমরা কম দেখেছি, সেই জায়গায় কি মনে হয় যে ইলেকট্রিক উইঙ্গার তাকে কি আজকে স্টার্টারে আমরা দেখতে পাবো? স্বাভাবিকভাবে অনেক ম্যাচেই বারকোলা স্টার্ট করেছে, এবং আমার মনে হয় যে বারকোলাকে দিয়েই স্টার্ট করাবে। এবং কিছু কিছু প্লেয়ার আছে যারা এনাফ টাইম পেয়েছে, এবং অনেক সময় হয় কি অনেক প্লেয়ার যখন ম্যাক্সিমাম ম্যাচ খেলে ফেলে টায়ার্ডনেস চলে আসে। সো আমার মনে হয় সেটার দিক থেকেও যারা এনার্জেটিক আছে বা কম সময় পেয়েছে তাদেরকে সুইচ করাতে পারে কোচ, এটা আমার মনে হয়। এবং যদি যেটা বললাম গোল্ডেন বুটের দৌড়ে যারা আছে তারা তো ডেফিনেটলি মাঠে থাকবে, তাদেরকে ছাড়া যারা আছে তাদেরকে ট্রাই করার চেষ্টা করবে। কবি মাইনু আছে ইংল্যান্ডের, তাকে আমরা দেখিনি সম্ভবত এবারে টুর্নামেন্টে, আজকে কি তাকে দেখার একটা সুযোগ থাকে কিনা? জ্যারড বওয়েন আছেন, লেভি কলউইল, আইভান টনি, মর্গান গিবস, হোয়াইট, সো অনেকেরই হয়তো আজকে একটা সুযোগ থাকবে। স্বাভাবিকভাবে কোচ আসলে সেই প্লেয়ারগুলোকেই খেলায় যারা আসলে ক্লাব লেভেলে ভালো পারফর্ম করে আসে। সো আমার মনে হয় যে যদি ইংল্যান্ডের কথা বলেন, রাশফোর্ড অনেকটা কম সময় পেয়েছে। হ্যাঁ, লাস্ট ম্যাচে আমরা একদম শেষের দিকে নামিয়েছে। সো অনেকেই কিন্তু ভক্তরা যারা বা আগে ওয়ার্ল্ড কাপে পারফরম্যান্স দেখেছে তারা হয়তো ভাবছিল কেন রাশফোর্ডকে আরেকটু আগে নামালো না, কিন্তু আমরা যদি ক্লাবের পারফরম্যান্স দেখি এক্স্যাক্টলি আমার মনে হয় যে রাশফোর্ডের জায়গায় অ্যান্টনি গর্ডন খুব ভালো করেছে, এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব ভালো পারফর্ম করেছে। সো আমার মনে হয় যে সে ডিজার্ভ করে, বাট যদি টাইমের ক্ষেত্রে বলা হয়, প্লেইং টাইম যদি ডিজার্ভ করে হয়তো বা রাশফোর্ড আসতে পারে, বেশি সময় পেতে পারে। লেটস সি কি হয়। ওয়েল, তারপর তো ফাইনাল, আর বেশি বাকি নেই। আমি জাস্ট একটু জানতে চাই আপনি কার সাপোর্টার ছিলেন, এটা এখনো জানা হয়নি। হুজ ইওর ফেভারিট টিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ? আমার আসলে স্পেসিফিক ফেভারিট টিম নেই, আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম আগে। বিশেষ করে কিছু প্লেয়ারকে পছন্দ করতাম, মার্সেলো, দানি আলভেজ, থিয়াগো সিলভা, এবং সেই দিক থেকেই পারফরমেন্সের দিক থেকেই আমি যাদেরকে ফলো করতাম আসলে স্বাভাবিকভাবেই সেই টিমের সাপোর্টার ছিলাম। বাট আফটার ইউরো আমি স্পেনের ফ্যান হয়ে গেছি, এবং এই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালের আগ পর্যন্ত ফ্রান্সের ফ্যান ছিলাম। এক্স্যাক্টলি। দেন সেমিফাইনালটা তো আপনার জন্য একটু কষ্টকর হয়েছে। যারা ফ্রান্সকে অনেকেই সাপোর্ট করছিল, কিন্তু গতি দিয়ে যে শুধু আসলে ম্যাচ জেতা যায় না, ট্যাকটিক্যাল জায়গায় যে আসলে হেরে গেছে স্পেনের কাছে, সেই ট্যাকটিক্যাল ব্যাটলটা হয়তো আমরা এবার ফাইনালি ডিফারেন্ট ভাবে দেখবো, কারণ আর্জেন্টিনা স্পেন দু দলই কিন্তু আসলে ডিফারেন্ট ভাবেই তাদের
স্ট্র্যাটেজি ইউজ করে, দুই কোচই আসলে স্ট্র্যাটেজি ইউজ করে, সো ট্যাকটিক্যাল একটা গেম হতে যাচ্ছে, সেটি তো Definitely. আছেই। আপনার কাছে কি মনে হয় আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে আপনি আসলে কাকে এগিয়ে রাখছেন, যতটুকু ফলো করেছেন এবার পুরো টুর্নামেন্টে এই দুটো দলকে? আসলে দুই দিক থেকে দুই টিমের জন্য দুইটা কমেন্টস করতে হয়। স্বাভাবিকভাবে এক টিম যদি মোস্ট কামব্যাক টিম বললেন তাহলে আর্জেন্টিনা চলে আসবে, Right. এবং মোস্ট কনসিস্টেন্সি টিম বলেন স্পেনের কথা আসবে, কারণ ধারাবাহিকভাবে স্পেন যে পারফরমেন্স করে আসছে সেটাতে স্পেনকে এগিয়ে রাখবেন, এবং ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যেভাবে স্ট্রাগল করে আসছে সেখানে আর্জেন্টিনাকেও সাধুবাদ জানাতে হয়। রাইট, একদমই তাই। এবং একই সাথে আমরা কিন্তু ইউজুয়ালি ওয়ার্ল্ড কাপের মঞ্চে এই দুটো দলে দেখা হওয়াটা কিন্তু বেশ রেয়ার। ইউরোপিয়ান ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং একই সাথে আমেরিকান অ্যাগ্রেশন, এই দুটোর যে মুখোমুখি লড়াই হবে এটাই কিন্তু কালকে দেখার মতো একটি ম্যাচ হতে যাচ্ছে। স্পেনের সাথে আর্জেন্টিনার মুখোমুখি লড়াইয়ের মানে সর্বশেষ বড় লড়াইয়ের কথা যদি বলি সেক্ষেত্রে 2018-তে প্রীতি ম্যাচে স্পেন আর্জেন্টিনাকে 6 গোলে বিধ্বংস করেছিল। সেই আলোচনাটা বারবার উঠে আসছে, যদিও সেই আর্জেন্টিনার স্কালোনির এই আর্জেন্টিনার মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে, তারপরে মিডিয়া এটি নিয়ে অনেক বেশ চর্চা হচ্ছে। আসলে স্বাভাবিকভাবে মিডিয়াতে সেই জিনিসগুলাই বেশি আসে যে জিনিসগুলো মানুষ দেখতে চায়, Right. বাট অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ কোচ, কেউই আসলে তাদের উইক পয়েন্টটা আসলে সামনে আনতে চায় না। প্রত্যেকটা কোচ অপোনেন্ট টিমের উইকনেস খোঁজে এবং এই নিজের টিমের স্ট্রং পয়েন্টটা মাঠে রাখতে চাই। Right. সো আমার মনে হয় যে দুই টিম দুইটা জায়গাতে স্ট্রং। Of course. এক টিম যদি স্পেনের কথা বলেন তাহলে স্পেন পুরো টুর্নামেন্টের সব থেকে ডিসিপ্লিন টিম, এবং ডিফেন্ডিং ডিসিপ্লিন যদি দেখেন এবং টপ, আমি গতদিন ফিফা যে আমাদের কি বলে ফিফার থেকে একটা অ্যানালাইজ করে একটা চার্ট বের আচ্ছা, করা হয়েছে okay. যে মোস্ট অ্যাটাকিং প্লেয়ার্স, টপ পারফর্মার্স, ডিফেন্ডিং টপ পারফর্মার্স। তো তার ভিতর টপ ডিফেন্ডিং পারফরম্যান্সদের ভিতর আপনি প্রথম 3 জনের নামই দেখবেন স্পেনের, তাও ফার্স্ট নাম্বারে যে আছে সে রদ্রি। রাইট, রদ্রি has been অ্যাজ এ amazing. হোল্ডিং মিডফিল্ডার হ্যাঁ। সে টপ ডিফেন্ডিং পারফর্মার হয়ে গেছে। আর্জেন্টিনাকেও আসলে বেশ কিছু প্লেয়ারকে দেখে খেলতে হবে, রদ্রি তার মধ্যে অন্যতম, লামিনে ইয়ামাল তো আছেনই এই বার্সা স্টার। একই সাথে একটা জায়গা যেটা বারবারই আসলে আলোচনায় চলে আসে, দ্যাটস মেসি অ্যান্ড মেসি। আমরা গোল্ডেন বল, গোল্ডেন বুট নিয়ে বলছিলাম, সেই জায়গায় গোল্ডেন বুটের আমরা তো যেই দৌড় আছে সেটা নিয়ে বলছিলাম। গোল্ডেন বলের ক্ষেত্রেও মেসির আসলে পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, খুব কোনো মিরাকল কিছু না হলে ইটস নট গোনা চেঞ্জ। অন্যদিকে ব্যালন ডিওরের হাতছানিও কিন্তু মেসির দিকেই বেশি। স্বাভাবিক। সো লেটস সি কি হতে যাচ্ছে। ছোট্ট করে আজকে জাস্ট প্রেডিকশনটা দেন, কয় গোল হতে পারে, কে জিততে পারে? আমি স্বাভাবিকভাবেই এগিয়ে রাখবো ফ্রান্সকে, এবং মোস্ট প্রবাবলি 2-1. 2-1. for All right, France. let's see what happens. Thank you so much for your time. And viewers, the stage is absolutely set. আজকে যেখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে প্রেস্টিজ ব্যাটল হতে যাচ্ছে মিয়ামিতে, কিছুক্ষণ পর সময় টেলিভিশনের পর্দা অবশ্যই সরাসরি দেখতে পাবেন। অন্যদিকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল স্টেজের জন্য কিন্তু তৈরি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। সেই ম্যাচ নিয়ে কথা বলবো নিশ্চয়ই আগামীকাল, বাট নাও লেটস এনজয় দিস ম্যাচ।